আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৪। লেখনীতে নুসরাত সুলতানা সেঁজুতি। তুই সামান্য ২ শব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর, প্রিয়ের রুহু আত্মা গুটিয়ে এলো একদিকে। গত বছরগুলোই এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও প্রতিটা বার ভয়ে আড়ষ্ট হয় সে। এই টমাটে চেহারার পোক্ত গড়ন দেখলেই নেতিয়ে যায় শঙ্কায়। ধূসরের খসখসে মুঠে থাকা তার চিকন আঙুলটা থরথর করল কেমন। মস্তিষ্কের কণায় কণায় বিপদ সংকেতের লাল আলো নেচেকুদে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসতে গেল, ঈষৎ শীতল হল বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিউ। ধূসরের আরেকটা বজ্রধমক থেকে বাঁচতে ব্যস্ত উঠেই ভোঁ দৌড় লাগালো সে। ধূসর ভরকালো খানিক, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিউয়ের পা থামে না, অন্তহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেলে খবর করে ছাড়বে, এসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতন বেবকুফ ও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোন দিন পড়ে হাত পা ভাঙবে। পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল, ব্যস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাদে ভ্রু কুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা, বড় ভাইয়ার ঝাড়ি খাওয়া। সবাই হা হু করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজা পেয়েছে কথায়। সুমনা বললেন, তা আজ কি উল্টোপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আছড়ে খুলছিস, এই নিয়েই নাকি? পিয়ের আনমন সংকীর্ণ, ঠোঁট উল্টে ফেলল কষ্টে। এরা ওর খারাপ সময়ে কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসরবাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে দেখবে সে। রুবাইদা তার অন্ধকার মুখ দেখে মায়া হলো, এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওরকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিউ চাপা শ্বাস টানল। মেজুমাকে কি করে বোঝাবে কেন সে এমন করে? লোকটা পানসে বলে কি সে মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেঝেতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমার ছেলে সঙ্গ ত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না। দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে, আর এই ঝুঁকি পিউ নেবে না। মেজমা সাদির মোলায়েম কণ্ঠে বললেন, আয়, খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসল। সাদিক খালি প্লেটে সযত্ন পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়ার পাঠ চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনে দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো, যেই খেই হারালো অমনি ফিটফাট ধূসর ভাইকে দেখেই গলায় আটকে গেল খাবার। হাঁ করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল, নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য, ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদিবের খাওয়া শেষ, হাত ধুতে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিউয়ের পাশে এসে বসল সোজা। অমনি গাঢ় হলো পিউয়ের ধুকপুকুনি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করল নাসানন্দ। পিউ চোখ বুজে সমস্ত শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা শশব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতার লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা, এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কের কাছে পিউয়ের প্রেমানুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছেন না। কি খাবে কি নেবে এই নিয়ে হল্লাহলি ওনাদের। তন্মধ্যেই সে বলে বসল, বড় মা, আমার মনে হয় পিউর পড়াশোনার প্রতি তোমাদের আরো সচেতন হওয়া উচিত। ও টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। ব্যাস, পিউয়ের খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্যর পিঠে তালটা আজ ওর পিঠে পড়ল বলে। ধূসর থমথমে গলায় বলল,
ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না। যখনই দেখছি হয় টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষার রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তোল্লা দিয়ে মাথায় তুলছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না। আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বাঁদর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টালো। ধূসর আর চোখে একবার চাইলো তার দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা। তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হবে আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেলালো জবা, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আঁতকে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে। যাকে দেখলেই হ্যাং হয়ে যায় সে অমন সামনে অত কাছে বসলেই মাথাতে পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্রসভ্য মেয়ে, ওসব তার দ্বারা হওয়া সম্ভব নয়। হাতের মুঠোয় পরোটার টুকরো শক্ত করে চেপে ধরল পিউ। দুদিকে ঘন মাথা নেড়ে বিড়বিড় করলো, মন প্রাণ দিয়ে চাইল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা। দেখছো তো কত ব্যস্ত থাকি। পিউর পরীক্ষা 2 মাস পরেই। যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইল। মেয়ে যাওয়া ঠোঁটে হাসি ফুটল মুহূর্তেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেনি। যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্পর খাওয়া শেষে চলে গেল সে। পিউয়ের মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল, সেই ভিত্তিতে যে কথাগুলো বললেন বেশ বুঝেছে ও। এরপর আর কি কি বলবে আর কোনো ঠিক আছে? তার কীর্তিকলাপের তো আর ইতি নেই। পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তে উদ্যত হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাতটা চেপে ধরে। বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালো পিউ। ভীত দৃষ্টি রূপ নিল মার্বেল আকারে। ধূসর একবারও চাইল না ওর দিকে। সামনে চেয়ে বলল, মা, বড় মা, তোমরা দাঁড়িয়ে থেকো না। আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাই মেনে নিলেন সকলেই। রিক্ত নিজে নিজে খেতে বসে সব গায়ে ফেলছে। সুমনা ওর মুখ ধোয়াতে বেসিনে নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুইজন এঁটো থালা বাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিল ফাঁকা হলো নিমিষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, ও না পারল কিছু বলতে, না কিছু করতে। ভয় ডরে জুবুথুবু নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝড়ের পূর্বাভাস। পিউর অশান্ত মন কুঁকাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিউয়ের। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিউর মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। অতর্কিত আক্রমণে ভড়কেছে ও। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি, উল্টে শক্ত কণ্ঠে বলল, আর করবি? পিউ অসহায় চোখে চাইল। আগপিছে না ভেবেই জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করব না, কোনোদিনও করব না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান্না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গোটালো। দয়া দেখালো তবে। ছেড়ে দিতেই পিউ ব্যস্ত হাতে কান চেপে আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান মলে দেয় ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিলেই সব সেরে যাবে। পিউ চুপসে গেল। চোখ নামালো কোলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল, পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য মনে চাইল, সে নেশা করবে কোন দুঃখে? ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাহনি। অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কুয়োর ন্যায় গহীন নেত্রযুগলের বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চাইলেই যেন মৃত্যু দেখে নিজের। সে বলল, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। পিউ জিজ্ঞাসু চোখে চাইল।
নিষ্পাপ কণ্ঠে শুধালো, কি করেছি আমি? তুষার একটু চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করছিস। সঙ্গে আরেক দিক চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেলল সে। পিউ কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করছে? এক তুষারকে ভালোবাসা আর তাকে পাওয়া কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। তুষার হঠাৎই কেমন করে চাইলো আবার। দুর্বোধ দুটো অক্ষি, লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে পিউয়ের কপাল বরাবর। আড়ষ্ট দুই লোচনে চেয়ে শুধালো, তুই কি বোকা পিউ? যে সময়টা তোর পৃথিবী রঙে রঙে রাঙানো উচিত, সে সময় বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথা গুলো পিউর মাথায় ঢুকলো না। তার হরিণী চোখেও বুঝতে যাওয়া আগ্রহ মিলল না, বরং সম্মোহীন ন্যায় তুষারের চেহারাটা আটকে রইল ও। এক লম্হায় আখি যুগল আবর্ত হলো পুরো মুখোশটি জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখে আমায় দেখে মুক্ত হয়েছে কোনোদিন? যেমনটা আমি হয়ে এসেছি। একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না, দোনামোনা করে লতিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতেই যেন এলোমেলো হলো পিউ। চটপটে জীবটা বিভৎস হয়ে পড়ল, ফুরিয়ে গেল কথার বান। ধূসর খানিকক্ষণ সুস্তি বনে তাকিয়ে থাকে, পরপর প্রগাঢ় কণ্ঠে আওড়ায়, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কি থেকে কি হলো কে জানে। খাবার মাঝপথে ফেলেই উঠে গেল সে। পিউয়ের বিমোহিত চোখ মুখ পাল্টে যায়, চেহারায় পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। অভিমান চেয়ে যায় হৃদয়ে, আকুল ব্যথিত দুই চোখ তৃষ্ণার্তের ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের যাওয়ার দিকে। তখনই সাদিক তার ঘর থেকে হাঁক ছাড়ল, এই পিউ, এদিকে আয় তো। ধূসর থমকে দাঁড়ালো চৌকাঠে। পিউ দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখে তাকালো ফের। সেকেন্ডের কম সময়েও অমন থেমে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়ল পরপর। পিউ ভেংচি কাটে। ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়ায়, তোকে যেন আমার ঘরে আশেপাশে না দেখি। এমন ভাব যেন হিরেতে মোড়া ওই ঘর। গেলাম না, 2 দিন পর যে ঘরে এমনিতেই আমার হবে, সে ঘর এখন না গেলেই বয়ে গেছে। পিউ শব্দ করে চেয়ার ছাড়ল। দপদপে জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চলল সাদীপের কামরায়। এই লোকটার আর এক নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ওকেই কেন চাই? বিকেল 5টা বাজে। শীতের প্রকোপে প্রকৃতিতে সূর্য নরম তেজ, একটু পরে সন্ধ্যা নামার ভাব। কুয়াশা ছড়িয়েছে। আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হইচই বেঁধেছে নিবাসে। প্রত্যেকে অপেক্ষায় তার আগমনে। ছেলেমেয়েরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে। আমজাদের বাড়িতে ঢুকতে মাগরিব গড়ালো। আজানের পরপর হাজির হলেন তিনি। সাথে সবার জন্য চিটাঙ্গ থেকে 2 হাত ভরে জিনিসপত্র এনেছেন। এই বিশাল বসতের মূল কর্তা আমজাদ সিকদার, যার ভয়ে তটস্থ থাকে বাকি 3 ভাই ও ছেলে মেয়ে। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা রাখাও নিয়ম নেই। প্রত্যেকেই ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভাইয়েরা মান্য করে চোখ বুঝে। কেবল নিয়ম বহির্ভূত হয়ে গেল ওই একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসেই প্রত্যেককে আদর করছে, চুমু দিচ্ছেন। রিক্তকে কোলে নিয়ে বসে পড়লেন সোফায়। পিউর বাবা পাশ ঘেঁষে বসে, তার 2 হাত ভর্তি প্যাকেট, সামনে আরো টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলে। আমজাদ সানন্দে যার চারটা বুঝিয়ে দিচ্ছেন তাকে। সাদীপ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আনিস ওনারা এসেছেন আরো আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আর এক রূপ। সাদীপ এক কাঠির ওপরে গিয়ে এসেই বড় চাচার পা ছুঁয়ে সালাম করলো। অমায়িক হেসে শুধালো, কেমন আছেন চাচু? শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা, ভদ্রতা, সাধুবাদে পুলকিত হলেন আমজাদ। ওর কাঁধ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি? তা তোর অফিসের কি খবর? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না? না না, সামনে নিচ্ছি আমি। বলতে বলতে সাদীপ পিউর দিকে চাইলো, মুখের কাছে হাত নিয়ে ইশারায় বোঝালো পানি দিতে। পিউর বাধ্যের ন্যায় পানি আনতে চায়। এটা রোজকার চাকরি তার। বসার ঘর আড্ডায় জমজমাট। গল্পের মজে গেলেন এক একজন।
আমজাদের দীর্ঘ জার্নির শান্তিবোধ উবে গেল যেন। মিনা রুবাইদা হাজারবার বললেন, আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো। কিন্তু শোনানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেন, কেউই উঠবে না। সুমনা চা বানিয়ে নিয়ে এলেন। কথার এক ফাঁকে আমজাদ হঠাৎই প্রশ্ন ছুড়লেন, তোর ছেলে কোথায় আফতাব? ব্যাস, ভদ্রলোকের হাসি হাসি মুখখানি দপ করে নিভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিকে তাকালেন, সেও সহায়হীন চোখে চেয়ে। ছেলের সঠিক হদিস তারা কেউ জানেন না, বুঝে নিলেন আমজাদ। দুদিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিউয়ের মুখটা এত বিরক্তিতে তেতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এখন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এসব শুনতে ওর ভালো লাগে না। বাবা চাচুরা লোকটাকে নিয়ে সামান্য কটুবাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না, ঘুরে ফিরে বাপের টাকাও নষ্ট করছে না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মতো চলতে দিলে কি হয়? আর সব থেকে বড় কথা এই এই যে সে ওর বউ হবে, সে তো সবটা মেনে নিচ্ছে। তাহলে বাকিরা এরকম করে কেন? সাদিফের বাবা আজমল একজন ফরেস্ট অফিসার, আপাতত রাঙামাটিতে বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। জবা বেগম ছোট্ট ছেলেকে নিয়ে মাঝের মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপের আজমল মিসিং আজও। ভাইদের মধ্যে এই একটা মানুষই আছেন যিনি ধূসরের হয়ে দু চারটে কথা বলেন। আফতাব বাড়ি এসেই একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছিলেন। সাথে নরম গলায় আবদার ছুটছেন, প্রত্যেকটা আইটেম রাখবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। কিন্তু আজ সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাই, দেখবো কত খেতে পারো। মিনা আর বাকিরা রান্নাঘরের সে নিয়ে ব্যস্ত। বসার ঘরে তুষারকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউ বিরস অনীহ ভঙ্গিতে শপিং ব্যাগের স্কচ টেপ খুলছে। ডানে বামে রাদীপ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটিকুটি পায়ে সদর দরজা হতে ছুটতে ছুটতে এলো। শিশুকণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া, গালি কিনছে, বলো ভাইয়া গালি কিনছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসুক চাহনি নিক্ষেপ হয় বাচ্চা ছেলেটার ওপর। আধো আধো বুলি স্পষ্ট বুঝতে সময় লাগলো কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ানো পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিউ। মিনারা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন, ব্যস্ত এগেলেন বাড়ির বাইরে। পিউ সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকেই আছে, উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পর গড়ে ওঠা রমরমে পরিবেশটা মুহূর্তে স্থিত হয়ে প্রত্যেকে এগুলো গেটের দিক। পিউ এসেই এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক, আর দাঁড়িয়ে দারোয়ান। তিনজনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করা একটা চকচকে কালো রঙের বাইক। দারোয়ান হাউহতাশ করছেন কিছু নিয়ে, দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কি রে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগে দারোয়ান আহাজারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছেন আম্মা, না হলে কেউ গাড়ি বেচা হুন্ডা কিনে কন। কেউ তাজ্জব বনে চাইল, এইরকম বিস্ময়িত বাকিরা, অথচ নিরুৎসাহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। এত এত বিমূর্ত দৃষ্টি একটুও প্রভাব ফেলেনি তার ওপর। জবা বেগম বললেন, ওমা, সে কি কথা, গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? তুষার কারোর দিকে দেখল না, হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখেই বলল, আজকাল গাড়ির থেকে বাইক ভালো লাগছে, তাই।